সো আমরা এখন কেমিস্ট্রিতে চ্যাপ্টার স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টারটা দেখবো। আমরা লাস্ট দিন দেখছিলাম যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এরা কারা। আজকে আমরা দেখব অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তারপর হচ্ছে অ্যাভারেজ রিলেটিভ ম্যাস কীভাবে বের করতে হয়, আর পার্সেন্টেজ থেকে কীভাবে বের করতে হয়। আজকে আমরা এই চ্যাপ্টারের থিওরিটা শেষ দেব আর কি। চ্যাপ্টারটার আর বেশি কিছু বাকি নেই তেমন। সো আমরা দেখি এখানে আমরা দেখে আসছি যে আইসোটোপ হচ্ছে বেসিক্যালি সেই সব অ্যাটম যাদের সেম নাম্বার অফ প্রোটন থাকে বাট অ্যাটমিক ম্যাস আর হচ্ছে নিউট্রন নাম্বার এই দুইটা ডিফারেন্ট থাকে। এই আইসোটোপের এই পি দিয়ে এটা তুমি মনে রাখবা যে পি ফর প্রোটন হচ্ছে সেম, আর এই যে আইসো এটা মানে হচ্ছে সেম। সো সেম নাম্বার অফ প্রোটন থাকে। সো এই আইসোটোপের আমরা কয়েকটা এক্সাম্পল দেখছিলাম। তার মধ্যে একটা ছিল হাইড্রোজেনের অ্যাকচুয়ালি 7টা আইসোটোপ থাকে। একটা হচ্ছে H1। এই আইসোটোপগুলোকে অ্যাকচুয়ালি তোমার এভাবে লেখা উচিত, দেখো H1, আর একটা হচ্ছে H2, কারণ এক একজনের ম্যাস আলাদা আলাদা। H1, H2, H3, H4, H5, H6, H7। সো এখানে এই যে ফার্স্টের যে 3টা আইসোটোপ আমরা দেখতেছি হাইড্রোজেনের, এই যে 3টা হাইড্রোজেন, এই আইসোটোপগুলো হচ্ছে ন্যাচারালি পাওয়া যায়, মানে তুমি এটা এমনিতেই পাবা। একটা হচ্ছে এই প্রথমটাকে কি বলা হয়, প্রথমটাকে বলা হয় হাইড্রোজেন। পরের যে আইসোটোপটা সেটাকে বলা হয় ডিউটেরিয়াম, আর পরের যে আইসোটোপটা সেটাকে বলা হয় ট্রিটিয়াম। সো এই 3টাকে আমরা ন্যাচারালি পাই, মানে এইগুলো হচ্ছে নেচারে অ্যাভেলেবল। বাট পরের যে 4টা আছে H4, H5, H6, H7, এইগুলো অ্যাকচুয়ালি নেচারে পাওয়া যায় না, এগুলো হচ্ছে ল্যাবরেটরিতে সিনথেসাইজ করা হয়, মানে এইগুলো ল্যাবরেটরিতে বানানো হয়, আর্টিফিশিয়ালি বানানো হয়। ওকে, সো এটা ছিল হাইড্রোজেনের আইসোটোপস। এখন আমরা দেখব যে অ্যাটমিক ম্যাস কি। অ্যাটমিক ম্যাস আমরা অলরেডি সবাই বুঝি যে অ্যাটমিক ম্যাসটা হচ্ছে ম্যাস নাম্বারের ইকুয়াল, বাট একটু ডিফারেন্স আছে। আমরা এখন দেখব যে অ্যাটমিক ম্যাস অ্যাকচুয়ালি কী জিনিস। সো এই অ্যাটমিক ম্যাস বোঝার জন্য আগে যেটা দেখি সেটা হচ্ছে ম্যাস নাম্বার। সো যেমন ধরো সোডিয়ামের জন্য আমরা ম্যাস নাম্বার বলি, ম্যাস নাম্বার হচ্ছে 23। আবার আমরা তোমার ক্লোরিনের জন্য দেখা যায় যে তার একটা আইসোটোপে ম্যাস থাকে 35, মানে টোটাল 18টা নিউট্রন থাকে। আবার আরেকটা আইসোটোপে দেখা যায় যে তার 17 আর এখানে 37, মানে টোটাল 20টা নিউট্রন থাকে। সো আমরা এই সোডিয়ামের এক্সাম্পলটা বাদ দিই আপাতত, তাহলে বুঝতে ইজি হবে। সো এখানে এই দুইটা কি ক্লোরিনের দুইটা ক্লোরিন আইসোটোপস। একটা আইসোটোপে তোমার নিউট্রন আছে 18টা, আরেকটা আইসোটোপে নিউট্রন আছে 20টা, বাট দুইটাতেই প্রোটন আছে 17টা করে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে ম্যাস নাম্বার দুইটার আলাদা আলাদা, ঠিক আছে, বাট এখন অনেক ইসেরই তো আলাদা আলাদা ম্যাস নাম্বার থাকতে পারে। অনেক অ্যাটম আছে যাদের আইসোটোপ আছে, নিউট্রন নাম্বার আলাদা, ম্যাস নাম্বারও আলাদা আলাদা। বাট আমরা যখন ক্যালকুলেশন করব বা আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই অ্যাটমটার ম্যাস কত, তখন আমরা কোনটা অ্যান্সার দিব? আমরা কি 35 দিব নাকি 37 দিব? সো সেটার জন্যই যেই টার্মটা ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর। মানে কোনো একটা অ্যাটমের ম্যাস কত বা একটা পরমাণুর ভর কত, সেটাই হচ্ছে অ্যাটমিক ম্যাস। আর এই অ্যাটমিক ম্যাস হচ্ছে এই যে দুইটা নাম্বার আমরা দেখতেছি, সেই দুইটা নাম্বারের অ্যাভারেজ। ঠিক অ্যাভারেজ না, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। মানে জাস্ট 35 আর 37 এই দুইটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলাম, ব্যাপারটা ওরকম না। এখানে ওয়েটেড অ্যাভারেজ নিতে হয়। আমরা একটু পরে দেখব ওয়েটেড অ্যাভারেজ কী। সো আমরা এইটুকু বুঝি যে ম্যাস নাম্বার হচ্ছে জাস্ট তাদের মধ্যে কয়টা নিউট্রন থাকে, প্রোটন থাকে সেটা, বাট অ্যাটমিক ম্যাস হচ্ছে ওই ম্যাস নাম্বারগুলোর কাইন্ড অফ একটা অ্যাভারেজ। বাট এই অ্যাভারেজটা একটু স্পেশাল, মানে একটা গড়, বাট এই গড় মানটা একটু আলাদা, ঠিক আছে, এটাকে আলাদা ওয়েতে ক্যালকুলেট করা হয়। টিপিক্যাল ওয়েতে আমরা যেভাবে অ্যাভারেজ বের করি সেটা না। আচ্ছা, সো এখন আমরা দেখি যে এই অ্যাটমিক ম্যাসটা কী।
এখন অ্যাটমিক ম্যাসের দুইটা ডেফিনেশন দেওয়া যায়, অ্যাটমিক ম্যাসের দুইভাবে ডেফিনেশন দেওয়া যায়। সো আমি প্রথম যে ডেফিনেশনটা দিব এটা ইজি, বাট এটা পরীক্ষায় ইউজ করবা না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ওল্ড ডেফিনেশন। এখন মডার্ন ডেফিনেশন এইটাকেই সবাই প্রেফার করে, অ্যান্ড পরীক্ষার খাতাতেও স্যার এক্সপেক্ট করে যে তুমি মডার্ন ডেফিনেশনটাই লিখবা। সো ডেফিনেশন 1 বা সংজ্ঞা 1, প্রথম সংজ্ঞা হচ্ছে যে এই যে ক্লোরিনের ধরো আমরা 1735 এই অ্যাটমটা নিয়ে ডিসকাস করতেছি। সো অ্যাটমিক ম্যাসের তোমার ডেফিনেশন হচ্ছে এই একটা ক্লোরিন অ্যাটম, এই যে একটা ক্লোরিন অ্যাটম আছে, এই ক্লোরিন অ্যাটমটা যদি আমার কাছে অনেকগুলো থাকে, সেই অনেকগুলো কয়টা সেটা একটা স্পেশাল নাম্বার, সেই নাম্বারটাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা। সো তোমার কাছে যদি এই Na সংখ্যক ক্লোরিন থাকে, তাদের ম্যাস কত, মানে তাদের টোটাল ম্যাস কত, সেই অ্যামাউন্টটাই হচ্ছে অ্যাটমিক ম্যাস। বাট এটা ওল্ড ডেফিনেশন, অ্যান্ড আমি এখানে অনেক কিছু এক্সপ্লেন করবো, শুনো। ফার্স্ট অফ অল, এই নাম্বার অফ অ্যাভোগাড্রোটা কত, এটা একটা হিউজ নাম্বার, সেটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। আর এই নাম্বারটা নিয়ে আমরা ডিটেলস কখন পড়বো, আমরা এটাকে পড়বো চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6-এ আমরা এখানে এটা নিয়ে আরও ডিটেলস দেখব, যে এই নাম্বারটা হচ্ছে কেমিক্যাল কাউন্টিংয়ের ইউনিট। এটাকে বলা হয় এই, মানে কোনো জিনিস যদি Na থাকে সেটাকে বলা হয় যে এই জিনিসটা অ্যাকচুয়ালি 1 মোল অ্যামাউন্ট আছে। আমি জানি সবাই একটু কনফিউজড ফিল করতেছো, আমি আর একটু ইজিলি বলি। ধরো আমরা ডিম কেনার সময় আমরা ওইটাকে কি ইউনিটে বলি, আমরা হালি ইউনিটটা ইউজ করি, অথবা আমরা বলি ডজন, হালি বা ডজন। 1 ডজন মানে কি, 1 ডজন মানে হচ্ছে 12টা, 12 পিস, ঠিক আছে। তারপর 1 হালি মানে কি, 4 পিস। সিমিলারলি এই কেমিস্ট্রিতে কাউন্ট করার জন্য একটা ইউনিট আছে, সেটা হচ্ছে মোল। 1 মোল মানে কি, 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এই নাম্বারটা কিন্তু হিউজ, মানে 602, এটার পরে তুমি যদি টোটাল 21টা জিরো বসাও, যত বড় নাম্বার হবে, যেই নাম্বারটা হবে সেটা। সো ওইটাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। সো 1 মোল মানে হচ্ছে যদি তোমার কাছে এই এতগুলো অ্যাটম থাকে, তাহলে তুমি বলবা যে ক্লোরিন জিনিসটা আমার কাছে 1 মোল আছে, ঠিক আছে। যেমন 4টা মানে 1 হালি, 12টা মানে 1 ডজন। সিমিলারলি 6.02 ইন্টু 10⁻23টা মানে হচ্ছে 1 মোল। আর এইটা আমরা চ্যাপ্টার 6-এ আবার পড়ব। আচ্ছা, সো এখান থেকে আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি এই যে 1 মোল অ্যামাউন্ট ক্লোরিন অ্যাটম নেই, মানে আমরা যদি 6.02 ইন্টু 10⁻23টা ক্লোরিন অ্যাটম নেই, দেন সেটার টোটাল ম্যাস কত বা টোটাল ভর কত সেটা যদি ক্যালকুলেট করি, তখন আমরা গ্রাম ইউনিটে, মানে গ্রাম, হ্যাঁ, গ্রাম ইউনিটে যতটুক পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাটমিক ম্যাস। সো আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে এটা অ্যাকচুয়ালি কত আসে। সো সাপোজ আমার কাছে একটা ক্লোরিন অ্যাটম আছে, 1735, অ্যান্ড আমরা জানি যে একটা ক্লোরিন অ্যাটম 1735। সো এটা থেকে আমরা বলতে পারি যে এখানে প্রোটন আছে হচ্ছে 17টা, নিউট্রন আছে তাহলে 35 মাইনাস 17, 18টা, আর এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন কয়টা আছে, 17টা। আচ্ছা, তাহলে তুমি একটু চিন্তা করে দেখো যে একটা ক্লোরিন অ্যাটমের ম্যাস কত, একটা ক্লোরিন অ্যাটমের ম্যাস কত বা ভর কত। সেটা হবে কি, এখানে আমাদের টোটাল 17টা প্রোটন আছে, সো 17, আর একটা প্রোটনের ম্যাস কত আমরা এটা জানি, যে আমরা এটা প্রথম দিকে দেখে আসছিলাম যে একটা প্রোটনের ম্যাস হচ্ছে 1.673, অ্যাপ্রক্সিমেটলি 1.673 ইন্টু 10⁻24 কেজি। বাট আমরা যেহেতু এটাকে গ্রাম ইউনিটে নিচ্ছি, সরি -27 কেজি, আর আমরা যেহেতু এটাকে গ্রাম ইউনিটে নিচ্ছি, তাই আমরা এটাকে আরও 10⁻3 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ 1 কেজিতে হচ্ছে 1000 গ্রাম। সো এটাকে মাল্টিপ্লাই করলে এখানে অ্যাকচুয়ালি থাকে -24।
ওকে, সো আমরা এখান থেকে বুঝতেছি যে টোটাল 17টা প্রোটন আছে। সো টোটাল 17টা প্রোটনের ম্যাস হচ্ছে এত গ্রাম। আচ্ছা, প্রোটন গেল। এবার আমরা চিন্তা করি যে আমাদের কাছে 18টা নিউট্রন আছে, 18টার টোটাল নিউট্রনস, অ্যান্ড এই কয়টার ম্যাস কত? এক একটা নিউট্রনের ম্যাস, এটাও আমি প্রথম দিকে লিখে দিয়েছিলাম যে এক একটা নিউট্রনের ম্যাস হচ্ছে 1.675, অলমোস্ট 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমরা গ্রাম ইউনিটে নিচ্ছি। সো টোটাল 18টা নিউট্রনের ম্যাস হচ্ছে এত গ্রাম। আচ্ছা, এখন বাকি থাকলো কারা? বাকি থাকলো 17টা ইলেকট্রন। সো 17টা ইলেকট্রন আছে। সো 17টা ইলেকট্রন, এক একটা ইলেকট্রনের ম্যাস কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর যদি গ্রামে নেই তাহলে এটা হচ্ছে -28 গ্রাম। সো আমরা টোটাল এতটুক ম্যাস পাবো ইলেকট্রনের জন্য, এতটুক ম্যাস পাবো নিউট্রনের জন্য, আর এটা পাবো আমরা প্রোটনের জন্য। সবাই কি এইটুক বুঝছো? আচ্ছা, সো আমরা এখন এইটা বোঝার পর আমরা এখান থেকে এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি, সো আমি এটা ক্যালকুলেট করে বলতেছি। আমরা যদি 17 ইন্টু অ্যাটমিক ম্যাস অফ প্রোটন প্লাস 18 ইন্টু ম্যাস অফ নিউট্রন প্লাস 17 ইন্টু ম্যাস অফ ইলেকট্রন এটা ইউজ করি, তাহলে আমরা এরকম একটা অ্যামাউন্ট পাবো। দেখো, 5.86 ইন্টু 10⁻⁻22 গ্রাম। আমরা এটা অ্যাড করে দেখো, এই ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেটলি, নট একদম ইকুয়াল না, অ্যাপ্রক্সিমেটলি এটা আসে। সো এটা হচ্ছে একটা ক্লোরিন অ্যাটমের ম্যাস। সো আমরা বলছি যে অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার কাছে যদি 6.02 ইন্টু 10⁻23টা এরকম ক্লোরিন অ্যাটম থাকে, তখন টোটাল ম্যাস যত হবে বা টোটাল ভর যত হবে। সো আমরা এই যে 6.02 মানে Na ক্লোরিন অ্যাটম যদি আমার কাছে থাকে, তাহলে টোটাল ম্যাস কত হবে? হ্যাঁ বলো। 22 হবে তো, ও সরি 23 হবে, সরি, হ্যাঁ এটা 23 হবে, 23। আচ্ছা, সো এখন আমার কাছে যদি Na তোমার অ্যাটম থাকে এরকম, ধরো একটু মাইকটা অফ করে নাও। সো আমার কাছে যদি এরকম Na ক্লোরিন অ্যাটম থাকে, তখন টোটাল ম্যাস কত হবে? দেখো, 5.86 ইন্টু 10⁻⁻23 ইন্টু Na। যাদের মাইক অন একটু অফ করে রাখো। আর এখান থেকে 5.86 ইন্টু 10⁻⁻23, N এর ভ্যালু কত? 6.02 ইন্টু 10⁻23। সো এটাকে যদি আমরা 6.02 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাই? দেখো, তাহলে আমরা পাবো, ধরো, তাহলে আমরা পাবো 35.28899428 এত গ্রাম পাবো। সো এখান থেকে বুঝতেই পারতেছো যে ম্যাস নাম্বার যদিও একটা তোমার হয়, মানে ম্যাস নাম্বার যদিও একটা ইন্টিজার নাম্বার হয় বা একটা পূর্ণ সংখ্যা হয়, বাট অ্যাটমিক ম্যাস এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডেসিমাল নাম্বার হচ্ছে, বাট সেটা অলমোস্ট কার ইকুয়াল? দেখো, এটা কিন্তু অলমোস্ট বলা যায় 35 ইকুয়াল, মানে টোটাল নাম্বার অফ প্রোটন আর টোটাল নাম্বার অফ নিউট্রনের সমান। বাট একটু ডিফারেন্স আছে, সেটা দেখো এই যে ডেসিমালের পর কিছু ডিজিট আসতেছে। এই কোশ্চেনটা কেউ একজন হয়তো প্রথম দিকে করছিলা, জাইনাফ করছিল প্রবাবলি, যে কেন তোমার অ্যাটমিক ম্যাস আমরা ডেসিমাল দিয়ে লিখি। ওকে, সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন। আচ্ছা, ইউসুফ কোশ্চেন করতে যাচ্ছ? হ্যাঁ বলো। না, এটা পরীক্ষায় আসবে না, আমি জাস্ট তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা পরীক্ষার জিনিস না। সো এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে 35 পয়েন্ট সামথিং। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে অ্যাটমিক ম্যাসটা অলমোস্ট ম্যাস নাম্বারের সমান হয়, বাট সেটা একটু স্লাইটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে ওই যে আমরা ডেসিমাল নিয়ে ওয়ার্ক করি, সো দেখা যায় এটা ইন্টিজার নাম্বার আসে না। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এটা হচ্ছে অ্যাটমিক ম্যাসের পুরানো ডেফিনেশন, যে
যে কোনো একটা অ্যাটম, সে তুমি সোডিয়ামের বের করতে চাচ্ছ, সো যে ওই অ্যাটমটা যদি তোমার কাছে 6.02 ইন্টু 10⁻23টা থাকে, মানে 1 মোল থাকে, বা NA-টা থাকে NA, তখন টোটাল ম্যাস কত দেখবা, ওইটাও অলমোস্ট 23 পয়েন্ট সামথিং গ্রাম আসছে। বুঝতে পারছো এখন যে অ্যাটমিক ম্যাস জিনিসটা কি? এবার আমরা অ্যাটমিক ম্যাসের সেকেন্ড ডেফিনেশনটা দেখব, যেটা হচ্ছে মডার্ন ডেফিনেশন, যেটা পরীক্ষার খাতায় লিখবা। মানে এভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করাটা একটু টাফ, তো সো এর জন্য একটা ইজি ওয়ে দেওয়া হয়েছে, যে একটা ইজি ওয়েতে আমরা অ্যাটমিক ম্যাস কীভাবে বের করতে পারি। সো ইজি ডেফিনেশনটা কি দেখো, definition 2 of atomic mass. Definition 2. So এইটার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে একটা আইসোটোপ আছে, যেই আইসোটোপটা হচ্ছে একটা স্পেশাল আইসোটোপ, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপ বলা হয়। মানে কার্বন 12, বা এটাকে এভাবে লেখা হয় C12। এটা মানে হচ্ছে যে এই কার্বনটার 12 ম্যাস নাম্বার হচ্ছে 12, মানে এই কার্বনটাতে 6টা প্রোটন আছে, 6 প্রোটনস অ্যান্ড 6 নিউট্রনস আছে। সো এই যে কার্বন 12 একটা আইসোটোপ, এই আইসোটোপটার ম্যাস, মানে ওই যে আমরা একটু আগে যেরকম একটা ওয়েতে ম্যাস ক্যালকুলেট করলাম, দেখা যায় যে এই কার্বন 12 আইসোটোপটার ম্যাস আসে, হচ্ছে 1.992 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওই একই ওয়েতে আমরা একটু আগে যেভাবে বের করছি, সেই একই ওয়েতে বের করা যায় যে একটা কার্বন 612 এই আইসোটোপের ম্যাস হচ্ছে এটা। আমাদের এটা মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সো সবাই একটু আরেকবার কানেক্ট হয়। সো এখানে আমরা দেখলাম যে একটা কার্বন 12 অ্যাটম বা একটা কার্বন 12 আইসোটোপের ম্যাস হচ্ছে এত আসে। আমরা ওই যে একটু আগে যেভাবে ক্যালকুলেট করলাম, ওই একই প্রসেসে এটা বের করা, যে মানে একটা কার্বন 12 তোমার অ্যাটমের ম্যাস আসে হচ্ছে এত। এখন এই একটা কার্বন 12 যে অ্যাটম, সেটার ম্যাসের 1/12 অফ, মানে 12 ভাগের 1 ভাগ, 1/12 অফ ম্যাস অফ কার্বন 12, এইটা আসে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটা কার্বন 12 অ্যাটমের 12 ভাগের 1 ভাগ বা 1/12 হচ্ছে এত, ঠিক আছে? দেখো এই ভ্যালুটা অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ম্যাস অফ প্রোটন, মানে একটা প্রোটনের ম্যাস, অ্যান্ড অলসো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ম্যাস অফ আ নিউট্রন। কারণ এটা এমনিতেই বোঝা যায়, কারণ আমাদের এখানে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে। সো এই ম্যাসটার 12 ভাগের 1 ভাগ, সেটা ডেফিনেটলি তোমার একটা প্রোটনের ম্যাসেরও কাছাকাছি হবে, আবার একটা নিউট্রনের ম্যাসেরও কাছাকাছি হবে। সো এটা হচ্ছে আমাদের কার্বন 12 অ্যাটমের ম্যাসের 12 ভাগের 1 ভাগ। সো এখন কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস কত, সেটা আমরা কিভাবে বের করতে পারি? কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস কত? সো অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস অফ অ্যান অ্যাটম, এটার মিনিং হচ্ছে যে আমরা যেই অ্যাটমটা দেওয়া আছে, সেই অ্যাটমটার ম্যাস নিব, ম্যাস অফ ওয়ান অ্যাটম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাটম না লিখে এলিমেন্ট লেখা উচিত, মানে কোনো একটা মৌলের অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভরের মিনিং হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ অ্যান এলিমেন্ট, এটা হচ্ছে ম্যাস অফ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট, mass of one atom of that element divided by 1/12 of mass of one C12 atom. সো জিনিসটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে আমরা একটু দেখি। সো আমরা একটু আগে ক্লোরিনের একটা অ্যাটমের ম্যাস বের করছিলাম, যে ক্লোরিন, তার একটা অ্যাটমের ম্যাস আমরা এভাবে বের করছিলাম যে একটা অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি 17টা প্রোটন থাকে, সো 17 ইন্টু ম্যাস অফ প্রোটন প্লাস 18টা নিউট্রন থাকে, সো 18 ইন্টু ম্যাস অফ নিউট্রন প্লাস 17টা ইলেকট্রন থাকে, 17 ইন্টু ME।
অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করে বের করছিলাম যে এই ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেটলি, ধরো আমি আরেকবার একটু বের করি, এই ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেটলি 5.86 ইন্টু 10⁻⁻23 গ্রাম। আমরা একটু আগে দেখে আসছি। সো এখান থেকে আমরা বুঝতেছি যে এই ক্লোরিনের একটা অ্যাটমের ম্যাস হচ্ছে এত। সো আমরা যদি এখানে অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন বের করতে চাই, অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন এলিমেন্ট, ক্লোরিনের অ্যাটমিক ম্যাস কত সেটা বের করতে চাই, তাহলে এখানে একটা ক্লোরিনের ম্যাস কত সেটা লিখবো উপরে নিউমারেটরে। সো 5.86 ইন্টু 10⁻⁻23। আর একটু আগে আমরা দেখে আসছি যে একটা কার্বন 12 অ্যাটম, তার ম্যাসের 1/12 হচ্ছে এটা, 1.66 ইন্টু 10⁻⁻24, 1.66 ইন্টু 10⁻⁻24। সো এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাই দেখো, এখান থেকে ভ্যালুটা আসে কত, দাঁড়াও একটু, আমরা একটু ওয়েট করে, দাঁড়াও এখানে একটা ভুল গেছে কোথাও। হ্যাঁ ইউসুফ বলো। এটা হচ্ছে একটা কার্বন 12 অ্যাটমের তোমার আর কি 1/12 ম্যাসের 1/12। ওকে, সো আমরা এখান থেকে বের করলাম যে আমাদের একটা কার্বন 12 অ্যাটমের 1/12 হচ্ছে এত। সো এটা তুমি যদি ডিভাইড করো তাহলে তুমি দেখবা যে ভ্যালুটা আসছে 35.3 সামথিং। সো দেখো আমরা এইভাবেও কিন্তু ক্লোরিনের অ্যাটমিক ম্যাসটা পাচ্ছি, বুঝতে পারছো? সবাই কি এটা বুঝছো যে অ্যাটমিক ম্যাসের দুইটা ডেফিনেশন দিয়ে আমরা কীভাবে একই ভ্যালু পাচ্ছি? একটা হচ্ছে ডেফিনেশন 1, যেখানে আমরা ম্যানুয়ালি একটা ক্লোরিনের ম্যাস বের করছি, ম্যাস অফ ওয়ান ক্লোরিন, এটা ফার্স্টে বের করছি। দেন কি করছি, 6.02 ইন্টু 10⁻23টা ক্লোরিনের ম্যাস কত সেটা বের করছি, সেখান থেকে আমরা পেয়েছিলাম 35.3 গ্রাম। আর সেকেন্ড ডেফিনেশন বা সেকেন্ড ওয়ে দিয়ে আমরা এভাবে বের করছি যে আমরা ফার্স্টে বের করছি যে একটা ক্লোরিনের ম্যাস কত, অ্যান্ড আমরা এটাও বের করছি যে একটা কার্বন 12 অ্যাটমের ম্যাস কত সেইটার 1/12 কত। দেন এই দুইটার আমরা রেশিও নিছি, অ্যান্ড দেন সেখান থেকে আমরা 35.3 পাচ্ছি। সো সবাই কি এইটা বুঝতে পারছো যে অ্যাটমিক ম্যাসের মডার্ন ডেফিনেশনটা কি? এটাকে বলা হয় মডার্ন ডেফিনেশন অফ অ্যাটমিক ম্যাস, যে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমের ম্যাস, একটা কার্বন 12 বা একটা কার্বন 12 অ্যাটমের ম্যাসের 1/12 কত টাইমস, সেটাই হচ্ছে সেই এলিমেন্টটার অ্যাটমিক ম্যাস। ওকে, কেউ বুঝো না এরকম আসো? রুবাইয়া বুঝতে পারছো এটা? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম অ্যাটমিক ম্যাস কীভাবে বের করতে হয়। সো আমরা এখানে একটু লিখে রাখি যে অ্যাটমিক ম্যাসের অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা, অ্যাটমিক ম্যাস অফ অ্যান এলিমেন্ট, এটার অ্যাকচুয়ালি দুইটা ফর্মুলা বা দুইটা ওয়ে। একটা হচ্ছে যেটা মডার্ন, এটা হচ্ছে ম্যাস অফ ওয়ান অ্যাটম of that element divided by 1/12 mass of 1 carbon 12 atom, এইটা। আর আরেকটা ওয়েতে আমরা সেটাকে বলতে পারি যে কোন একটা এলিমেন্টের অ্যাটমিক ম্যাস হচ্ছে টোটাল mass of 1 mole atoms of that element। আর 1 mole মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6.02 ইন্টু 10⁻23টা, টোটাল ম্যাস অফ 6.02 ইন্টু 10⁻23 atoms of that element।
আচ্ছা, এখন একটু একটা জিনিস খেয়াল করো, এই যে মডার্ন ডেফিনেশন যেটা, এখানে এই ম্যাস অফ ওয়ান অ্যাটম এটা কোন ইউনিটে থাকে? গ্রাম। আবার 1/12 ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম এটাও কোন ইউনিটে থাকে? গ্রাম। সো তুমি যখন রেশিও নিচ্ছ এই ইউনিট আর এই ইউনিট কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আমরা বলতে পারি যে এই অ্যাটমিক ম্যাস অ্যাকচুয়ালি একটা ইউনিটলেস কোয়ান্টিটি। অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট হয় না। অ্যাটমিক ম্যাস ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি। মানে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য অ্যাটমিক ম্যাস অফ সোডিয়াম, হোয়াট ইজ দ্য ইউনিট অ্যাটমিক ম্যাস অফ সোডিয়াম, তুমি বলবা যে এটার অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5, যেটা অ্যাকচুয়ালি প্রিসাইজ। আমরা দেখবো যে এটা কীভাবে আসছে 35.5, বাট তুমি এটা বলতে পারবে না যে 35.5 গ্রাম। এখানে কোনো ইউনিট নেই, কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক ম্যাস হচ্ছে জাস্ট একটা নাম্বার। ওকে, সবাইকে এইটুকু বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? ও আচ্ছা, সরি, মাথা কাজ করতেছে না। সো ক্লোরিনের জন্য তোমার অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5। এখন আমরা দেখবো যে এই ভ্যালুটা কিভাবে আসে। সো অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন বুঝলাম। সো এরপর দেখো, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এইখান থেকে এই যে অ্যাটমিক ম্যাসটা বের করছি, এটা অ্যাকচুয়ালি কার রেসপেক্টে বের করছি? একটা কার্বন 12 অ্যাটমের রেসপেক্টে বের করছি, ঠিক আছে? সো এর জন্য এটা যেহেতু আরেকজনের রেসপেক্টে বের করা, এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, মানে অ্যাটমিক ম্যাসটা অ্যাকচুয়ালি রিলেটিভলি বের করা হয়, মানে কার্বন 12 অ্যাটমের যে ম্যাস সেইটার রেসপেক্টে আমরা বের করছি, মানে সেইটার কত টাইমস। সো এর জন্য এই অ্যাটমিক ম্যাসটাকে আমরা কি বলি? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ওকে, সো আমরা এইভাবে রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে পারি। মানে অ্যাটমিক ম্যাস অফ অ্যান এলিমেন্ট হচ্ছে এইটা, বাট এটাকে মোর প্রিসাইজলি যদি আমরা বলতে চাই, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক ম্যাস, কারণ এটা হচ্ছে একটা কার্বন 12-এর কত টাইমস সেইটা ইন্ডিকেট করে। আর তাহলে শুধু অ্যাটমিক ম্যাসটা কি? শুধু অ্যাটমিক ম্যাস হচ্ছে জাস্ট একটা অ্যাটমের ম্যাস যত, সেটাই। আমরা অ্যাটমিক ম্যাস যেটা এতক্ষণ বলছিলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, আর শুধু অ্যাটমিক ম্যাস যেটা সেটা হচ্ছে ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম। ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম। ওকে, সো তোমাকে যদি বলা হয় যে, মানে এখন থেকে, মানে আমি প্রথমেই রিলেটিভ কথাটা আনি নাই কারণ তাহলে তোমার বুঝতে একটু প্রবলেম হতো, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে এরকম যে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য অ্যাটমিক ম্যাস অফ, মানে শুধু অ্যাটমিক ম্যাস, রিলেটিভ না, হোয়াট ইজ দি অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন 1735, তো তুমি ওইটা দিয়ে বুঝবা যে এটা দিয়ে বোঝাচ্ছে একটা ক্লোরিনের অ্যাটমের ম্যাস কত। একটা ক্লোরিন অ্যাটমের, মানে এটাকে বলা হয় রিয়েল অ্যাটমিক ম্যাস, এটাকে প্রিসাইজলি বলা হয় রিয়েল অ্যাটমিক ম্যাস। সো তার রিয়েল অ্যাটমিক ম্যাস বা শুধু অ্যাটমিক ম্যাস হচ্ছে যে 17টা প্রোটন, দেন 18টা নিউট্রন, আর হচ্ছে 17টা ইলেকট্রন, মানে আমরা যেভাবে বের করি ওই একই ওয়েতে। বাট রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা কি? রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে একটা কার্বন 12 অ্যাটমের ম্যাসের কত টাইমস আমাদের যেই এলিমেন্টের অ্যাটমিক ম্যাস বের করতে বলতেছে তার একটা অ্যাটমের ম্যাস, ঠিক আছে? সো রিলেটিভটা হচ্ছে কার্বন 12 পরমাণুর কত টাইমস বা কত গুণ সেটা, আর শুধু রিয়াল যেটা সেটা হচ্ছে জাস্ট একজনের ম্যাস। কারো কি এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে এই পর্যন্ত? সো আরেকবার রিভিউ করি, ধরো একজন চ্যাট বক্সে কোশ্চেন করছো। আচ্ছা, একজন লিখছো যে অ্যাটমিক ম্যাসে ইলেকট্রন লাগে কিনা। হ্যাঁ, মানে অ্যাটমিক ম্যাস তো অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ম্যাস না, এটা তো পুরো অ্যাটমটার ম্যাস, ঠিক আছে? সো এর জন্য অ্যাটমিক ম্যাসে ইলেকট্রনের ভ্যালু, মানে ইলেকট্রনের ম্যাসটা নেগলিজিবল হলেও আমাদেরকে সেটা কাউন্টে নেওয়া উচিত, কারণ অনেকগুলো থাকে তো, দেখো 6.02 ইন্টু 10⁻23টা থাকে। সো এতগুলোর জন্য দেখা যায় একটু ভ্যালুতে চেঞ্জ আসে। সো এর জন্য আমরা বেটার হয় যে আমরা ইলেকট্রনকেও কাউন্টে নিব, যেটা কারেক্ট ক্যালকুলেশন সেটাই করা উচিত। সো আমরা এখান থেকে বুঝলাম যে অ্যাটমিক ম্যাস এই আইডিয়াটা অ্যাকচুয়ালি দুই টাইপের। অ্যাটমিক ম্যাস আইডিয়াটাই হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে শুধু অ্যাটমিক ম্যাস বা রিয়েল অ্যাটমিক ম্যাস, রিয়েল অ্যাটমিক ম্যাস, প্রকৃত পারমাণবিক ভর, আর সেকেন্ডটা হচ্ছে রিলেটিভ
অ্যাটমিক ম্যাস। আমরা এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসটাকেই মেনলি অ্যাটমিক ম্যাস হিসেবে ইউজ করি সবসময়, ঠিক আছে? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। সো রিয়েল অ্যাটমিক ম্যাসটা কি? ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম, ম্যাস অফ একটা অ্যাটমের ভর কত বা একটা পরমাণুর ভর কত, ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম। আর এটা হচ্ছে ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম divided by 1/12 mass of 1/12 of mass of 1 carbon 12 atom. সো এবার সবার ক্লিয়ার হওয়ার কথা যে রিয়েল অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাসের মধ্যে ডিফারেন্সটা কি। বাট তোমাকে যদি কেউ হুট করে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন, তুমি সেটা বলতে এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসটাকেই বুঝবা, মানে এইটাই হচ্ছে বাই ডিফল্ট অ্যাটমিক ম্যাস ইন্ডিকেট করে। বাট তোমাকে যদি একদম এভাবে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য রিয়েল অ্যাটমিক ম্যাস, তখন কিন্তু তুমি এইটা বের করবো যে ম্যাস অফ অনলি ওয়ান অ্যাটম কত। আর এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসের জন্য আমরা আরও একটা ফর্মুলা দেখছি যে 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটমের টোটাল ম্যাস কত। আর আরও একটা জিনিস দেখছি যে এই রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এটার কোনো ইউনিট নাই, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। বাট রিয়েল অ্যাটমিক ম্যাসের কিন্তু ইউনিট আছে, সেটা কি? গ্রাম। এটার ইউনিট হচ্ছে গ্রাম। এই পর্যন্ত কি সবাই বুঝছো? আদিশা বুঝতে পারছো এটা? তারপর রায়ান বুঝতে পারছো? বলো। 6.02 ইন্টু, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে ডিভাইড করতেছি আর এইটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, বুঝতে পারছো? একই। এবার কি ক্লিয়ার হয়েছে এটা সবার? রায়ান, দেখি রায়ান চ্যাট বক্সে কি লিখছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছো। সো আমরা অ্যাকচুয়ালি তোমার রিয়েল অ্যাটমিক ম্যাসকে যদি এইটা দিয়ে মাল্টিপ্লাই করি, অর আমরা যদি রিয়েল অ্যাটমিক ম্যাসকে 1/12 ম্যাস অফ কার্বন 12 অ্যাটম সেটা দিয়ে ডিভাইড করি, তুমি একই কোয়ান্টিটি পাবা, ঠিক আছে? আচ্ছা, সো এরপর আমরা দেখব যে কিভাবে এই একটা অ্যাভারেজ অ্যাটমিক ম্যাস কীভাবে বের করা হয় সেটা দেখব। সো সেটার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে তোমার এই যে ক্লোরিনের অ্যাটম, আমরা বলছি যে ক্লোরিনের অ্যাটম হচ্ছে 1735ও হতে পারে, আবার 1737ও হতে পারে। ওকে, উপরের এইটুক যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন বাকিটুক বোঝানোটা কোনো ব্যাপার না। দেখো, সো এখানে আমরা দেখলাম যে ক্লোরিনের দুইটা আইসোটোপ নর্মালি পাওয়া যায় নেচারে, বাট এই আইসোটোপটা নেচারে 75% থাকে। মানে তোমার কোনো জায়গায় যদি 100টা ক্লোরিন অ্যাটম থাকে, দেখা যায় 75টা ক্লোরিন এই টাইপের হয় আর 25% এই টাইপের হয়। সো এখন কোনো একটা অ্যাটমের যখন মাল্টিপল আইসোটোপস থাকে, তখন তার রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা হয়। সো তখন আমাদের অ্যাভারেজটা নিতে হয়, ঠিক আছে? সো রিলেটিভ অ্যাটমিক ম্যাস তখন দুই ধরনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস থাকে। আর আমরা এই রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা, মানে ওর রিলেটিভ অ্যাটমিক ম্যাসও নেই না, আবার ওরটাও নেই না, আমরা কী করি? একটা অ্যাভারেজ নিই। সেই অ্যাভারেজটা কীরকম অ্যাভারেজ বলছিলাম? সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। সো আমরা এটাকে লিখবো যে এটা হচ্ছে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাচ্ছি। গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করব। সো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস কীভাবে বের করতে হয়, এটা যদি একটু চিন্তা করি, যে এইটার ওয়ে হচ্ছে এরকম যে তোমার কাছে যেই অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমগুলার তোমার অ্যাটমিক মানে ম্যাস নাম্বার নিবা জাস্ট। যেমন এটার ম্যাস নাম্বার কত? 35, আর এটার ম্যাস নাম্বার কত? 37। সো নিয়মটা হচ্ছে এরকম যে ম্যাস নাম্বার নিব, ধরো দুইজন আছে, সো ম্যাস নাম্বার অফ ফার্স্ট অ্যাটম বা ফার্স্ট আইসোটোপ, ম্যাস নাম্বার অফ ফার্স্ট আইসোটোপ ইনটু ইটস পার্সেন্টেজ প্লাস
mass number of second isotope, mass number of second isotope, mass number of second isotope into its percentage. এটাই হচ্ছে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করা বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার ওয়ে। ঠিক আছে, আর এখন থেকে আমরা এই আপেক্ষিক বারবার বলবো না বা রিলেটিভ কথাটা বারবার বলবো না। আমাদেরকে যদি বলা হয় অ্যাভারেজ অ্যাটমিক ম্যাস কত, সেটা দিয়েও আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি রিলেটিভটার কথাই বলতেছে, কারণ রিলেটিভটা আর শুধু অ্যাটমিক ম্যাসটা একই মিনিং হিসেবে ইউজ করা হয়। কেউ এই রিয়েল অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ এই বারবার এই একই কথা বলে না, সবাই জাস্ট অ্যাটমিক ম্যাস দিয়ে রিলেটিভটাকেই বোঝায়। ঠিক আছে, আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এটা হচ্ছে প্রথম আইসোটোপটার ম্যাস নাম্বার ইন্টু ইটস পার্সেন্টেজ প্লাস সেকেন্ড আইসোটোপটার ম্যাস নাম্বার ইন্টু ইটস পার্সেন্টেজ, কই গেল? আচ্ছা, সো এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করলাম। সো আমরা একটু এটা ট্রাই করে দেখি যে কত আসে। সো ক্লোরিনের দুইটা আইসোটোপ তোমার কাছে দেওয়া আছে, একটা হচ্ছে 35 ম্যাস নাম্বার, সো ওইটাকে লিখলাম 35 ইন্টু এটার পার্সেন্টেজ কত? 75%, সো 75%, পার্সেন্টেজ সাইনটা সহ লিখতে হবে এটা, প্লাস সেকেন্ডটার ম্যাস নাম্বার হচ্ছে 37 ইন্টু তোমার 25%। সো এটাকে যদি ক্যালকুলেট করি দেখো 35 75% মানে হচ্ছে 75 ডিভাইডেড বাই 100 প্লাস 25% মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 100। এই দুইটাকে তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তুমি দেখবা যে অ্যান্সারটা আসতেছে 35.5। সো এই ভ্যালুটাকে আমরা কি বলবো? অ্যাভারেজ বা গড় আপেক্ষিক বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস, পারমাণবিক ভর। Or just simply we can omit this relative term, so we can say average atomic mass. একটা বললেই হলো, ঠিক আছে। সো এই অ্যাভারেজটা বের করা কি সবাই বুঝতে পারছো কীভাবে ওয়েটেড অ্যাভারেজ বের করলাম? এই প্রসেসটাকেই বলা হয় ওয়েটেড অ্যাভারেজ বের করা, মানে জাস্ট দুইটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করে দিলেই হবে তা না। এটা হচ্ছে এরকম যে তাদেরকে জাস্ট তাদের পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিলেই হয়ে যায়। অথবা তুমি এই জিনিসটাকে এভাবেও চিন্তা করতে পারো যে আমরা অ্যাকচুয়ালি উপরে 35 ইন্টু 75 মানে একটা অ্যাটমিক ম্যাস আর তার পার্সেন্টেজ বাট উইদাউট দ্য পার্সেন্টেজ সাইন, প্লাস সেকেন্ডটারও অ্যাটমিক ম্যাস অ্যান্ড জাস্ট পার্সেন্টেজ উইদাউট দ্য পার্সেন্টেজ সাইন নিচ্ছি, ডিভাইডেড বাই 100 করতেছি। আচ্ছা, রুবাইয়া জিজ্ঞেস করছো যে পার্সেন্টেজগুলো আমরা কই পাবো? এখন এই পার্সেন্টেজগুলো হচ্ছে তোমাকে পরীক্ষার খাতায় দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, মানে তোমাকে বলা থাকবে যে এই পার্সেন্টেজ এত এত, তুমি তার অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করো, অ্যান্ড এইটা সায়েন্টিস্টরা আগেই বের করে রাখছে, সো ওইটা আমাদের বের করা লাগবে না। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখবো তাহলে এটা আরও ক্লিয়ার হবে। সো আরেকটা অ্যাভারেজ অ্যাটমিক ম্যাস বের করার এক্সাম্পল দেখি। সো এখানে আমরা আরেকটা অ্যাটমিক ম্যাস বের করার এক্সাম্পল দেখবো, বাট এখানে ক্যালকুলেশনটা ডিফারেন্ট। এখানে হচ্ছে যে কপার হচ্ছে একটা অ্যাটম, ঠিক আছে। সেই কপারের দুইটা আইসোটোপ নিয়ে আমরা কাজ করতেছি। কপার হচ্ছে, আমরা সবাই জানি যে কপার হচ্ছে 29 তার অ্যাটমিক নাম্বার, আর তার দুইটা আইসোটোপ আছে। একটা আইসোটোপ হচ্ছে 63, কপার 2963, আর আরেকটা কপার আইসোটোপ হচ্ছে 2967। 65, 67টা বেশি বড় হয়ে যায়, 65। অ্যান্ড আমাদেরকে এটাও বলে দিছে যে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস অফ কপার, অ্যাটমিক ম্যাস অফ কপার, এটা আগে থেকে ওরা বলে দিচ্ছে যে এটা হচ্ছে 63.5। সো আমাদেরকে এখন বের করতে বলছে যে নেচারে এইটা কত পার্সেন্ট আছে আর এইটা কত পার্সেন্ট আছে। সো আমরা এই ম্যাথটা করার জন্য আমরা এভাবে ধরে নিলাম যে এইটা X% আছে আর এটা তাহলে কত পার্সেন্ট আছে বলো তো?
100 মাইনাস x%। সো আমরা এখান থেকে বের করলাম, আমরা ধরে নিলাম, অ্যাজিউম করলাম যে কপার 2963 এই আইসোটোপটা আছে x%, আর কপার 2965 এই আইসোটোপটা আছে 100 মাইনাস 65%, 100 মাইনাস x%। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা জানি যে অ্যাভারেজ, আমি এটাকে শর্টে লিখলাম, সো অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এটার ফর্মুলা হচ্ছে mass number of first isotope into its percentage, and সেকেন্ডটার জন্য একইভাবে। সো আমরা যদি সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, ফার্স্ট অ্যাটমের অ্যাটমিক ম্যাস নাম্বার কত, 63। সো 63 টাইমস x% প্লাস সেকেন্ড অ্যাটমের ম্যাস নাম্বার কত, 65। সো 65 ইন্টু 100 মাইনাস x%। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা সমান কত, 63.5। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে আমরা সামহাউ এক্স এর ভ্যালুটা বের করব। সো এখান থেকে আমরা দেখো লিখতে পারি 63 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100 প্লাস 65 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 is equal to 63.5। ওকে, আচ্ছা। সো এইখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, 100 উপরে হচ্ছে 63x প্লাস 65 100 মাইনাস 65x ইজ ইকুয়াল টু 63.5, মাল্টিপ্লাই করো তাহলে পাবা মাইনাস 2x প্লাস 6500 ইজ ইকুয়াল টু 6350, অ্যান্ড 2x ইকুয়ালস তাহলে আমরা পাবো 150। সো x ইকুয়ালস কত আসতেছে, 75। সো x এর ভ্যালু যেহেতু 75, তাহলে আমরা এখান থেকে শিওর হলাম যে এই যে আইসোটোপটা নেচারে থাকে 75%, তাহলে এটা কত পার্সেন্ট থাকে, 100 মাইনাস 75%, উইচ ইজ 25%। সো উল্টাটাও করতে বলতে পারি, তোমাকে পার্সেন্টেজ দিয়ে বলবে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করো, অথবা তোমাকে এইটা দিয়ে বলবে যে তোমার পার্সেন্টেজগুলো বের করো। সো সবাইকে এই টাইপের ম্যাথ বুঝতে পারছো কীভাবে করবা? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? জাহিন বুঝতে পারছো এটা? সো আমরা এরপর সো আমরা এখান থেকে শিখলাম যে কীভাবে অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে হয়, পার্সেন্টেজ দেওয়া থাকে। আর এই থিওরিগুলো মাথায় রাখবা, কারণ আমি যে কোনো সময় এই চ্যাপ্টারের উপর অ্যাসাইনমেন্ট দিব, সো ওইখানে এই টাইপের অনেক ম্যাথ দেখতে পারবা, ঠিক আছে? তুমি যদি থিওরি পারো, ম্যাথ ইজিলি করতে পারবা। আচ্ছা, সো আমরা এখান থেকে তোমার রিলেটিভ অ্যাটমিক ম্যাস কীভাবে বের করতে হয় সেটা শিখলাম। সো আমাদেরকে যদি বলা হয় যে কোনো একটা মলিকিউলের রিলেটিভ মলিকুলার ম্যাস বের করো, সেটা বের করতে পারবা? রিলেটিভ মলিকুলার ম্যাস, যেমন মলিকিউল হচ্ছে কি, কয়েকটা অ্যাটম মিলে যদি একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে কি বলা হয়, মলিকিউল, বা বাংলায় হচ্ছে অণু, বা এটাকে বলা হয় আপেক্ষিক আণবিক ভর। আর আমরা আবারও বলবো যে এই রিলেটিভ কথাটা না লিখলেও হয়, শুধু মলিকুলার ম্যাস বললেও আমরা ধরে নিব যে এটা অ্যাকচুয়ালি রিলেটিভটাকেই ইন্ডিকেট করতেছে। সো আপেক্ষিক আণবিক ভর। সো এটা কীভাবে বের করবো? ধরো আমরা ক্লোরিনের অলরেডি অ্যাটমিক ম্যাস জানি যে ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5, মানে রিলেটিভ অ্যাটমিক ম্যাস সেটা হচ্ছে 35.5। সো আমাদেরকে যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইডেরটা বের করো, সেটা কীভাবে করবো? সো মলিকুলার ম্যাস হচ্ছে বেসিক্যালি তোমার রিলেটিভ অ্যাটমিক ম্যাসের সামেশন, মানে যতগুলো অ্যাটম আছে সবার অ্যাটমিক ম্যাসের সামেশন যত, সেটা। সো এটা দিয়ে বোঝাচ্ছি যে সোডিয়ামের অ্যাটমিক ম্যাস কত, সেটা হচ্ছে 23, আর ক্লোরিনের অ্যাটমিক ম্যাস কত, 35.5। সো এই দুইটাকে অ্যাড করো, তাহলে তুমি কত পাবো, 0.5, 58.5। সো সোডিয়াম ক্লোরাইডের রিলেটিভ মলিকুলার ম্যাস
বা শুধু মলিকুলার ম্যাস, এটা হচ্ছে 58.5। এটার কিন্তু কোনো ইউনিট নেই। অনেকে কিন্তু পরীক্ষায় ভুলে লেখে যে এটা এত গ্রাম, এটা কিন্তু ভুল। এটা দেখলে কিন্তু স্যাররা তোমার অ্যান্সারটা পুরোপুরি কেটে দিতে পারে, কারণ এই আইডিয়াটা একদমই অ্যাবসার্ড যে তোমার রিলেটিভ মলিকুলার ম্যাসের কোনো ইউনিট আছে, কারণ এখানে ইউনিটটা কাটা চলে যায়, ঠিক আছে। তারপর ধরো আমাদেরকে বললো যে কপার সালফেট, এইটার মলিকুলার ম্যাস বা রিলেটিভ মলিকুলার ম্যাস কত। সো আমরা জানি বেসিক্যালি মলিকুলার ম্যাস হচ্ছে সব অ্যাটমের অ্যাটমিক ম্যাসের সামেশন বা যোগফল। সো কপারের হচ্ছে 63.5, সালফেট হচ্ছে 64 অ্যান্ড 32, সালফেট হচ্ছে 32 অ্যান্ড অক্সিজেন হচ্ছে 16, বাট চারটা আছে, সো 16 × 4। সো এটাকে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো, এটা আসবে 63.5 প্লাস 32 প্লাস 16 × 4, which is 159.5। আমরা এই জিনিসগুলো আবারও চ্যাপ্টার 6-এ গিয়ে পড়বো। সো আপাতত এটুকু বুঝলেই হবে, বাট পরে আমরা আরও ডিটেলস দেখবো যে এটা অ্যাকচুয়ালি কী মিন করে। আর এখানে এটার কোনো ইউনিট নেই। সবাই কি এইটুকু বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত বা কোশ্চেন এনি টাইপ অফ? নুজাত বুঝতে পারছো এটা? সো আমরা এই পর্যন্ত শিখলাম যে কিভাবে অ্যাটমিক ম্যাস, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, মলিকুলার ম্যাস, রিলেটিভ মলিকুলার ম্যাস, রিয়েল অ্যাটমিক ম্যাস, অ্যাভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস, সব কিছু কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। অ্যান্ড আমরা পরীক্ষাতে যখন মানে তোমার এই টাইপের ম্যাথ করতে দেওয়া হবে, তোমাকে বলে দিবে যে ডেটা কোনটার কত, মানে পার্সেন্টেজগুলো দিয়ে দিবে। রুবাইয়া যেটা বললো যে পার্সেন্টেজগুলো আমরা কই পাবো, ওইটা পরীক্ষাতে দিয়ে দেওয়া থাকবে, ওইটা অলরেডি বের করা আছে। ওইটা ল্যাবরেটরিতে যারা কেমিস্ট্রি নিয়ে কাজ করে তারা অলরেডি এইটা নিয়ে মানে এগুলোর পার্সেন্টেজ বের করে রাখছে। আচ্ছা, সো এরপর তুমি বইতে দেখবা যে এই চ্যাপ্টারে জাস্ট একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপস। সো এইটা নিয়ে আমরা নেক্সট দিন ব্রিফলি একটু ডিসকাস করব, বাট খুব বেশি টাইম না। সো আমি বলবো যে সবাই বাসায় এইটা একটু রিডিং পড়বা, ঠিক আছে? আর এটা রিডিং পড়বা, আর আমি একটু ধরো 20 মিনিট এটা বুঝাই দিব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সো সবাই বাসায় এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 3, এটা ফার্স্ট থেকে আবার রিভাইজ দাও, ঠিক আছে? চ্যাপ্টার 3 একদম প্রথম থেকে যা যা পড়াইছি সেগুলো একটু রিভাইজ দাও, অ্যান্ড বইটা পড়ো। মেইনলি এখানে বইতে যা যা আছে লাইন বাই লাইন পড়ো, বই থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দাগাও। আর আমি আচ্ছা, একজন জিজ্ঞেস করছো কারেন্ট যে অ্যাসাইনমেন্টটা দাও এটা ডেডলাইন কখন? এটা আমি 3-4 দিন টাইমের জন্য দিছি, তো তুমি ধরো 2-3 দিনের মধ্যে দিয়ে দিও, ঠিক আছে? এটা ডেডলাইনটা দেই নেই, কারণ ডেডলাইন দিলে দেখছি অ্যাকচুয়ালি অনেকেই মানে একদমই করে না, বাট ডেডলাইন ছাড়া দিলে দেখা যায় যে অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট হয় আর কি। আচ্ছা, সো সবাই চ্যাপ্টার 3টা বাসায় পড়বা, আর এই চ্যাপ্টার রিলেটেডও ম্যাথ আমি দিয়ে দিব। আমি অ্যাকচুয়ালি কয়েকদিন দেই নেই, কারণ চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হওয়া দরকার ছিল। সো এই চ্যাপ্টারটার উপর ম্যাথ দিব, এগুলো সলভ করবা, আর কেউ যদি কোনোটা না পারো আমাকে সাথে সাথে জানাও, ওকে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমরা মিটিংটা লিভ নিতে পারো।